আপকি আদালতে ফিল্ম স্টার থেকে মহামন্ডলেশ্বর হয়ে ওঠা মমতা কুলকার্নির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের ফ্যানেদের খুবই আশাহত করেছেন। দেখুন, আপনাকে এত লোক বড় স্টার বানালেন, এত ভালোবাসা দিলেন, এত সম্মান দিলেন, যেখানে আপনার পেছনে লক্ষ লক্ষ লোক দৌড়তেন। আপনার প্রতিটা ফিল্ম সুপারহিট হতো। কিন্তু আজ লোকের মনে হয় আপনি হঠাৎ উধাও হয়ে গেলেন, কাউকে কিছু জানাননি। ওনারা জিজ্ঞাসা করছেন যে ফিল্ম কি আর পাচ্ছিলেন না আপনি? আমার একদম ফিল্ম নিয়ে আর কোনো ক্রেজি নেই। পেলাম কি পেলাম না এই ব্যাপারটার কোনো প্রশ্নই ওঠে না। এই জন্যই তো ২৩ বছর গায়েব ছিলাম। আর এর আগে আমার অনেক ফিল্মের অফার ছিল। ৩০-৪০ ফিল্ম ছিল আমার কাছে। মানে অফার ছিল। যেমনটা আমি বললাম, একটা ইচ্ছাই থাকে না। যদি আপনি ৯ দিন ধরে নবরাত্রি করেন, সব ইচ্ছাটাই চলে গেছিল। তারপর আমার মা চলে গেলেন ২০০১ সালে। তাই আর কোনো উদ্দেশ্য ছিল না আমায় বলিউডে থাকতে হবে বলে। তারপর এই সাডেনলি এমন মনে হলো, এই যে বলিউড ইন্ডাস্ট্রি রয়েছে, এটা একটা ভ্রমের মতো, যেন একটা মায়া। আর এর পেছনে কোনো আসল আসল রহস্য ভগবান এইভাবে লোক ঘুরে বেড়াতে থাকে সব এই মায়ার পেছনে, এই চাকচিক্যের পেছনে। ওটা নিজেকে বিভ্রান্তির মধ্যে লুকিয়ে রেখেছে। তো আমি এই পার্থক্যটা বুঝতে পারি যে এসব ছলনা, এসব একদিন নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে করিনা, খুব তাড়াতাড়ি। ক্যাটরিনা সবাই ঘুরে বেড়াচ্ছে। না, 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 আমি এটা বলতে চাইছি না। ঘুরে বেড়াচ্ছে না। জনগণের ওদেরও দরকার আছে। কখনো জনগণ সত্যি, বিশেষ করে আজকাল আমি শুনেছি বলিউডের প্রতি এমন একটা ধারণা ভেতরে তৈরি হয়েছে যে বলিউডের ফিল্ম দেখব না, এমনটা করবেন না। আমি জানি মানুষের মধ্যে কিভাবে কখন স্ট্রেস তৈরি হয়ে যায়। তারপর একটা ভালো গান শুনলে মানুষের সব স্ট্রেস বেরিয়ে যায়, তাই না? আমি আপনাকে জিজ্ঞেস করছি, এরকম কি মনে হয় আমি নিজেকে নিজেই শেষ করে দিই? বিলিভ মি, এই যে ব্রহ্মবিদ্যা আমার অভ্যেস রয়েছে, তাতে অনেকবার মনে হয়েছে আমি নিজেকে শেষ করে দিই। আর অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু অসফল থেকেছি। তো আমি বলছি, এই সংসার, এই জীবন খুবই কঠিন এখনো। সেই সময় সাধু হওয়া খুব সহজ ছিল, কিছু ছিল না ওনাদের কাছে। এখন অনেক কিছু সামলাতে দেখুন, হয়। আপনার যে প্রথম ফিল্ম ছিল তামিলে, আর তারপর দ্বিতীয়টা ওটা তো তেলুগুতে, দুটো ফিল্মই খুবই হিট হয়েছিল। আর ওই সময় আমার মনে আছে নেল্লোরে, অন্ধ্রপ্রদেশে মমতা কুলকার্নির মন্দির তৈরি হয়েছিল। হ্যাঁ, তো মানুষ আপনাকে দেবী বানালো, আর আপনি পূজারিনী হয়ে গেলেন। দেখুন, আমি মূর্তির বিরোধী। যতক্ষণ মানুষ রয়েছে, ইভেন আমি যা কিছু হয়ে যাই ভেতর থেকে, আদ্যা হই, মহাকালীর অংশ হই, প্রতীক স্বরূপ হই, কিন্তু আমি চাই না আমার মূর্তি কোথাও থাকুক। মূর্তি তো শুধু পারাশক্তিরই হওয়া উচিত। ওটা পূর্ণরূপ, ওটা পূর্ণ স্বরূপ। তো আপনার কখনো মনে আসে না যে পাবলিক আপনাকে এত ভালোবাসা দিল, আপনার প্রথম ফিল্ম সাইফ আলি খানের সঙ্গে আশিক আওয়ারা আই একদম হিট হয়ে গেছিল, যখনই আপনি যেতেন মানুষ আপনাকে ভালোবাসতো। হ্যাঁ, হ্যাঁ। তো এখন লোকেদের মনে হয় যে হঠাৎ করে কেন চলে গেলেন, এমন কি হয়ে গেল? কারণ আমার আধ্যাত্মিক জীবন আরো বেশি রুচিসম্পন্ন মনে হয়েছে, আর আমার সেটা মনে হয়েছে। আমি একটা শো দেখছিলাম যাতে শাহরুখ খান বলছিলেন যে উনি যখন আপনার সঙ্গে ডান্স করছিলেন কর্ণ অর্জুনে, সলমান খান আর শাহরুখ, হুম, হুম। আপনি ওনাদের দুজনকে খুব বকেছিলেন ডান্স স্টেপের জন্য। না, না, এমন কিছু হয়নি। এমনটা বলেছে শাহরুখ? শাহরুখ বলেছে, আচ্ছা। উনি বলেছিলেন যে ঠিকঠাক রিহার্সালও হয়নি। না, না, আসলে যেটা হয়েছিল, আমি আপনাকে পুরোটা বলছি কি হয়েছিল সেদিন। অ্যাকচুয়ালি সেই সময় চিনি প্রকাশ কোরিওগ্রাফার ছিলেন করণ অর্জুনের, আর শাহরুখ সলমান দুজনের শুটিংয়ে গিয়েছিল। আমি একা বসেছিলাম। তারপর ১-১.৫ ঘন্টা পর চিনি প্রকাশের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, মমতাজি চলুন। আমি বলি, কি হলো? ও বলল, আপনাকে মাস্টারজি ডাকছেন। তো আমি ওপরে গেলাম। এইরকম স্টেপ ছিল। আমি ওপরে যাচ্ছিলাম। সলমান এখান দিয়ে নামছিল, শাহরুখ এখান দিয়ে যাচ্ছিল, আর ওরা দুজনে। তো তখন আমি সত্যি, আমার তখন চণ্ডীরূপ এসে গেছিল। কিছু বলিনি।
আমি চুপ করে বসে গেলাম, কিচ্ছু বলিনি, আমি একদম সিরিয়াস হয়ে গেছিলাম। তো আমি গেলাম, আর তখন রাত 8টা বাজে। তো আমি বললাম, মাস্টারজি বলুন কি হয়েছে? তো উনি বলেন, মমতা, আমি ডিসাইড করেছি এই যে স্টেপ রয়েছে না দুটো, ইউ উইল ডু অ্যালোন। আমি বললাম, মাস্টারজি আপনি এটা কেন বলছেন? সকালেই শুটিং আর ফার্স্ট শটই আমার। আর ফার্স্ট শট ক্যামেরা, 3টে ক্যামেরা লাগানো ছিল। আমার ফ্রন্ট 1 টেক 1 ওকে, ফার্স্ট শট। আর আমি দেখছিলাম ওই দুজন, শাহরুখ আর সলমান, ওখানে একটা ইয়ে ছিল, কি বলে যেন, ঝোপঝাড়, বড় ঝোপ ছিল, তার মাঝখান থেকে দুজনে এরকম মুন্ডু বের করে রয়েছে। ওরাও হাসছিল, আর আমি ভেতর থেকে নেক্সট শট ওদের দুজনের করতে বললাম। আর আমি বলবো কোন শটটা ছিল, ওই যে হাঁটুর ওপর, ওরা দুজন হাঁটুর ওপর, আঙ্গন মে ইয়ে কুছ হ্যায়, একটা রিটেক, দুটো রিটেক, এ দাঁড়িয়ে পড়ছে, এ বসে পড়ছে, ও পড়ে যাচ্ছে, ও আবার নিচে পড়ছে, তাও আবার 5,000 লোকের ক্রাউড ছিল। যখনই রিটেক হচ্ছে চেঁচামেচি শুরু হয়ে যাচ্ছে, আবার রিটেক, আবার চেঁচামেচি, এইভাবে 25টা রিটেক হয়ে গেল। আর রাকেশজি বললেন প্যাক আপ, আর প্যাক আপ হয়ে গেল। আমরা দৌড়ে রুমে ফিরে এলাম, আর আমি বলি, লাস্ট টাইম, লাস্ট ইভিনিং এরা দুজনে মস্করা করেছিল আমার সঙ্গে, আজ আমি এদের ছাড়বো না। আর বাকি সব স্টেপ আমার ওপর চলে এলো। তো এরা দুজন দৌড়ে ওপরে গায়েব, সলমান আর শাহরুখ। আমি বললাম আমিও আসছি, আমি চটপট স্পট বয়কে সরিয়ে দিয়ে বলি আমি আসছি, এদের কি ভরসা, আমার ওপরেই পুরো গানটা হয়ে যাক। তো আমি ওপরে গিয়ে দেখি, যেই আমি সামনে এসছি, সলমান এরকম করলো, আর ধড়াম করে দরজা বন্ধ করে লক করে দিল। আর আমি বেরিয়ে চলে এলাম। এই ঘটনাটা হয়েছিল, আর কিছু না, এটাই ছিল। এই এই দুজনের মধ্যে বেশি দুষ্টুমি কে করতো? অ্যাকচুয়ালি এদের মধ্যে বেশি দুষ্টুমি করে সলমান খান। আমার কি, আমার একটু পাংচুয়ালিটি বেশি। যে কাউকে জিজ্ঞেস করবেন, আমি তো বলিউডে 15 বছর ছিলাম, যদি কেউ আমায় বলে 6টার সময় শিফট, আমি 6:30টায় মেকআপ সমেত ওখানে তৈরি হয়ে যাই। তো 6:30টায় যখন বেরোতাম, এই সলমানের রুম আমার পাশেই ছিল, তো এরকম এরকম করতো, আর আমায় দেখবে এইভাবে, আরে তাড়াতাড়ি চলো, শ্রীদেবী যাচ্ছেন, শ্রীদেবী যাচ্ছেন, তাড়াতাড়ি চলো, এইরকম করতো। আর আমি তাকে বলবো, জাস্ট শাট আপ, ওকে সলমান, এরকম করতো। আপনি এত বড় স্টার ছিলেন, কিন্তু ঘাতকে আইটেম নাম্বার করলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর কি কারণ ছিল? কই আয় আর যায়, এরকম কোন একটা গান ছিল? অ্যাকচুয়ালি কই যায় তো লে আয় না। আর অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, যে ভরত শাহজির ওয়েডিং বা ওনার ছেলের কিছু ছিল, আর আমি, শাহরুখ, আমির, আমরা ওয়ার্ল্ড ট্যুরে 12টা শো করার জন্য 1 মাসের জন্য আমাদের যাওয়ার ছিল। তো করিম মোরানি, আলী মোরানি বলেন, আমরা একটা ট্রায়াল শো করে নিই 8,000 জার্মানির লোকেদের সামনে। আমি বলি ঠিক আছে, ডান। তো শো হলো, আর ওই শো দেখে আমার যিনি ডিরেক্টর ছিলেন মিস্টার রাজকুমার সন্তোষী, উনি ভুলতে পারছিলেন না। তো আমার নেক্সট ডে শুটিং ছিল কমলিস্তানে। হাঁপাতে হাঁপাতে রাজকুমার সন্তোষী গেলেন ওখানে। মমতা, ওনার যে ঘাতক পিকচার ছিল, ওটা 7 বছর ধরে বক্সের মধ্যে পড়েছিল, বিকজ ওনার যে অ্যাক্ট্রেস ছিল মীনাক্ষী শেষাদ্রি, ওনার বিয়ে হয়ে গেছিল, আর ওনার ওই ফিল্মের জন্য আগ্রহ ছিল না। তো উনি আমার কাছে এলেন ঘাতক ফিল্মের গান নিয়ে। তো আমি, নেক্সট ইজ দ্য হিস্ট্রি, এটা তো সবাই গানটা জানে। কিন্তু খুব হিট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার তখন এরকম কখনো মনে হয়নি, ওটার আগে, এর আগে কোনো স্টার অ্যাক্ট্রেস আইটেম নাম্বার করেছে বলে। আমার তো মনে হয়েছিল আমি একটা স্টেজে শো করছি, আর ওটা ওইভাবেই শুট হয়েছিল। আপনি দেখে থাকবেন গানটা, 5-6টা স্টেজ ডান্স শো এর ছিল। মতো। ওটা আমার ওয়ার্ল্ড ট্যুরের অ্যাক্ট ওরকম ছিল, সামারসল্ট ছিল, উইন্ডমিল ছিল। আর অক্ষয় কুমারের সেই সময় উঠতির সময় ছিল, আপনার সঙ্গে একটা ফিল্ম করেছিলেন যেটা বেশ হিট হয়েছিল। অক্ষয় কুমার বড় স্টার হয়ে ওঠেন তারপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসে বড়া খিলাড়ি পিকচার। আর আমির খান তো হুম। পারফেকশনিস্ট, যখন বাজি ওনার সাথে করেছিলেন তখন বারবার সিনে টেক নিতে হচ্ছিল। আমিও একটু পারফেকশনিস্ট আছি। ও 25 বার করতো, আমি 1-2 বার করে চুপ করে বসে থাকতাম। বিকজ মাই পয়েন্ট ওয়াজ আই হ্যাভ টু অলওয়েজ গিভ ওয়ান টেক, ওকে। ম্যাক্সিমাম সেকেন্ড থার্ড তে এমন মনে হতো যে আই এম অ্যাক্টিং।
আর একবার মিঠুন দা এসেছিলেন আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ওনার 40টা পিকচার ফ্লপ হয়ে গিয়েছিল মিঠুনদার। আর কিন্তু আমি ওসব দেখি না। মিঠুনদা ইজ ভেরি ভেরি লেজেন্ড। কিছু লোকের সঙ্গে ফিল্ম এই জন্য করা উচিত নয় যে ওটা হিট হয়ে যাবে, নিজের স্বার্থ চিন্তা না করে শুধু হ্যাঁ বলে দিতে হয়। তাদের মধ্যে একজন হলেন মিঠুনদা, তাদের মধ্যে একজন দেব সাহেবের সঙ্গে আমি 2-3টে পিকচার করেছি। আমায় সবাই বলেছিল দেব সাহেবের সঙ্গে পিকচার করো না, আর হিট হয় না। আমি বলি না, every time is not profit or loss. Sometimes you have to work for loss, not just being associated with some people. নয়তো এই অভিজ্ঞতা কোথা থেকে পাবো? দেব সাহেব চলে গেলেন, কিন্তু ওনার মেমোরি তো রয়ে গেল। কত ডিসিপ্লিন মানুষ ছিলেন উনি। একবার ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, নিউ ইয়র্কে দেখা হয়েছিল, উনি বলেছিলেন নতুন ফিল্ম বানাচ্ছি। আমি বললাম দেব সাহেব আপনার ফিল্ম কেউ দেখে না, কেন বানাচ্ছেন? বললেন আমি তো নিজে দেখি। একদম, এই জন্যই তো আমি বললাম না, দেব সাহেবের মতো লেজেন্ড রয়েছেন। 3 জন লেজেন্ড ছিলেন ওই সময়, দিলীপ কুমার, রাজ কাপুর হ্যাঁ, আর দেব রাজকুমার। সাহেব। তো দেব সাহেবের সঙ্গে আপনার যে ফিল্মটা ছিল সেটা চলেনি কোথাও? না, চলেনি। সবাই কাজ করেছেন, রেখাজিও চলেনি। তো আমার কিভাবে দুঃসাহস হবে যে না বলে দেবো? এনারা লেজেন্ড লোক, মিঠুন দাও তাই, এনারা একটা বড় legend। কন্ট্রোভার্সি হয়েছিল, আপনি স্টার ডাস্টের জন্য একটা কভার হ্যাঁ। পিকচার করেছিলেন হুম, হুম, যেটা অলমোস্ট সেমি নিউড ছিল, হুম, হুম। টপলেস যেটাকে আমরা বলতে পারি। ওকে। মনে করানোর জন্য আমি সকলকে দেখাতেও পারি না ছবিটা। দেখাতে হবে না। দেখাবো না? যখন স্টারডাস্টের লোক আমার কাছে এসেছিল, ওনারা ডেমি মুরের পিকচার নিয়ে এসেছিলেন আমার কাছে। আর আপনি দেখবেন, সত্যি বলছি, ওতে কোনো রকম অশ্লীলতা দেখায়নি। কারণ ওই সময় আমি খুবই ইনোসেন্ট ছিলাম, বিকজ আমার তখন সবে স্কুলিং হয়েছিল। আই ওয়াজ ইন দ্য 9th স্ট্যান্ডার্ড। আর ওই সময়ে আমি একটা স্টেটমেন্টও দিয়েছিলাম, আই এম স্টিল ভার্জিন। তো মানুষের সেটা ডাইজেস্ট হলো না, বিকজ ওদের মনে হয় বলিউডে কেউ যা খুশি করেই ঢোকে, যেভাবে হোক না। আর ওরকম লোকজন আসেও, আর ওরকম করেও থাকে। হয়তো তারা টাকার জন্য বলিউডে এসেছে, বা হয়তো তাদের এমন কোনো দরকার আছে যার জন্য বলিউডে আসে। আমার তো এরকম কিছু ছিল না। আমি বড় পরিবার থেকে এসেছি। ড্যাডি ট্রান্সপোর্ট অফিসার ছিলেন 35 বছর। তো আমার সেরকম কোনো দরকার ছিল না। শুধু এটাই ছিল, ডেমি মুর ছিলেন, আর উনি এইরকম পোজ নিতেন। আর যেমনটা বলা হয়, I did know anything about sex. Since I did know anything about the sex, I didn't know what was nudity about. What is অশ্লীল? দেখুন, যতক্ষণ আপনি সেক্সুয়ালি কনসিয়াস না হন, যখনই আপনার সেক্সুয়ালি কনসিয়াসনেস আসবে, তখনই আপনি বলবেন ইস ইস ইস, এটা অশ্লীল। বিকজ ইউ আর কানেক্টিং দ্যাট নিউড বডি, ওই বিনা পোশাকের কাপড়ের শরীর, as she, because he was seeing sex there. Can you believe, last 23 years I have seen YouTube only, but I never seen a pornography. You can't see my pornography photograph, my anything on my anywhere. ইচ্ছেও হবে না দেখার। যখন আপনি এই গানটা রেকর্ড করেছিলেন, হ্যাঁ, छत पे सोया था बहनोई तन्ने समझ के सो गई, তখন জানতেন আপনি যে না actually, if you ask any dancer, you ask Madhuri Dixit this, you ask anybody on this universe this, they will say they never heard this line. We never hear the lyrics. A dancer goes for the steps. তো আমি কখনো খেয়ালই করিনি ছাদ পে সোয়া থা বেহনোয় তনিয়া সমঝ কে সো গই। সোয়া কি, বেহনোয় কি, তনিয়া কি, এসব কিচ্ছু জানতাম না। আমি শুধু স্টেপস দেখতাম। স্টেপটা এরকম, স্টেপ দেখে আমি বলতাম যে আরে এটা কিভাবে করব। এটা 10 বার করতাম, 15 বার করতাম, এরকম। আচ্ছা, আরো একটা গানের কথা আমি বলবো। হ্যাঁ, ये है एक चादर सोने वाले दो, ऊपर से ये सर्दी, बेदर्दी कैसे रात बिताएं, आओ दोनों एक चादर में सो जाएं। এখন আপনি যদি 6-7 বছরের বাচ্চাকে বলেন আই এম টু সেক্সি ফর দিস থিং, তো এই সেক্সি কথাটা বাচ্চা থোড়ি বুঝবে। এই সেক্সি কি জিনিস ও গাইবে, ও ভাববে এটা কোনো মন্ত্র, ও বলবে এটা কোনো মন্ত্র। গান তো এইভাবেই গায়, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। এখন কি করব, বলিউডে তো এইসবই হয়, গায় একজন, নাচে আরেকজন, আবার কখনো কখনো আমরা অন দ্য স্পট গান পাই।
আর এইসব গানে জানেন কি হয়, যতক্ষণ না আমরা শুটিং এ গেছি, এই যে ক্যামেরা আপনারা এখানে সাজিয়ে রেখেছেন, তো ক্যামেরার সামনে বসে শুনি আরে এটা আবার কি গান, কি সব লিরিক্স আছে, ততক্ষণে তো ফিনিশ হয়ে গেছে, খাবার তৈরি হয়ে গেছে আগেই, আমি শুধু গিয়ে ওখানে স্টেপস করি। এই জন্যই তো হিন্দিতে কথা 900 चूहे खा के बिल्ली आज को चली। দেখুন দেখুন দেখুন, অ্যাটলিস্ট তো হজে গেছি, 900 নয়, 1000 নয়, 5000 বলুন, ওটা খেয়ে তো হজে গেছি। যেমন গৌতম বুদ্ধ অ্যালোক্যালিস্টেতেও স্ত্রী পুরুষের জন্য দুরকম মাপদণ্ড রয়েছে। বাই দ্য ওয়ে, কেউ এটা জিজ্ঞেস করেনি সিদ্ধার্থকে যখন সে বৃদ্ধ হয়ে যায় যে সিদ্ধার্থ, যখন মহলে তোমার বাবা তোমাকে পালিয়ে না যাওয়ার জন্য কি কি এনে আপনাকে আকৃষ্ট করাচ্ছিলেন। কেউ বলেন ওনাকে মেয়ে এনে দেওয়া হতো, অপ্সরা দেওয়া হতো, আরো কি কি সব এনে দিতেন যাতে বাইরে না যায়। তো ওখানে সিদ্ধার্থ তো 1000 ইঁদুর বাদুর খেয়ে নিয়েছেন ওই মহলের ভেতরে। তো এটা যখন বুদ্ধ হয়ে গেলেন তখন সিদ্ধার্থকে কেউ জিজ্ঞেস করেনি। কিন্তু কেন একজন মহিলা যখন সন্ন্যাসিনী হন তাকে জিজ্ঞেস করা হয় তুমি পাস্টে কতগুলো ইঁদুর খেয়েছো? খেয়েছি, ওটা তো 23 বছর আগে খেয়েছি। দেখুন, আর সেই সমস্ত জন্যই তো producer- ব্রহ্মচার্যের ব্রত 12 বছর ধরে ভেতর থেকে শুদ্ধ করে দিয়েছে, এই জন্যই তো ওই শুদ্ধতা করতে হয়। সমস্ত ডিরেক্টর প্রডিউসার ওই সময় বলতেন এত লম্বা চুল, ফর্সা গাল, হিট মেশিন হলো মমতা কুলকার্নি। আর ওই সব কিছু ছেড়ে আপনি যে কোথায় চলে গেলেন কে জানে। কিছু লোক তো ইনস্টাগ্রামে লিখেছিলেন মমতাজি আপনি কোথায় কার চক্করে পড়ে গেছেন, বাবাদের চক্করে পড়ে গেছেন, আপনি নিজের একেবারে সর্বনাশ করে দিচ্ছেন, আমরা আপনাকে করণ অর্জুন 2-তে দেখতে চেয়েছিলাম, এমনটা আপনি করবেন না, এরকমও লোকজন বলেছে। তো তাদের ডাকে আপনি কখনো সাড়া দেবেন? না না, এখন ওসব শেষ হয়ে গেছে। যেমনটা আমি বললাম না, দুধ থেকে ঘি হয়ে গেলে আর ঘি থেকে দুধ হওয়ার প্রশ্ন ওঠে না। কখনো আপনার কি রিগ্রেট হয় যে এমন ফিল্ম করেছি, এমন ফটোশুট করেছি, এমন গানে ডান্স করেছি? না, আমার মনে হয় ওই সময় ওটাই ঠিক ছিল, আর বয়সটাও তেমনই ছিল। ইয়াং বয়সে তো মানুষ সবকিছু করা উচিত, তাতেই তো আপনার পূর্ণ প্রাপ্তি। বলে না যে সম্পূর্ণ ভোগ করলে তবেই ইউ ওয়ান্ট টু গো টু সন্ন্যাস। জনগণের থেকে দু একটা প্রশ্ন নিয়ে নেব। মুম্বাই থেকে আসা এত বড় অভিনেত্রী ছিলেন আপনি, আর এখন সন্ন্যাস ধারণ করে ফেলেছেন, তো এই দুটো লাইফের মধ্যে আপনার কোন লাইফটা ভালো লেগেছে? আপনার এই দুই লাইফের ব্যাপারে অনুভব কেমন হয়েছে? আমি আপনাকে একটা কথা বলবো, সত্যি আপনাকে একটা কথা বলবো, 23 বছরও কম পড়ে যায় ভগবানকে দেওয়ার জন্য। আর যখন আমার অভিষেক চলছিল, পাট্টা অভিষেক চলছিল, আমি খুব কাঁদছিলাম। তো লোকের মনে হয় আমি খুব অনুতাপ করছি। আরে না, আমি গোবিন্দের ভজন গাইছিলাম, চোখে জল এসে গেছিল, এটা ভক্তির জল। দেখুন আমি এখনো তো কাঁদছি, আমি ভগবানের নাম নিলেই কাঁদি। এখন আপনি ভাবুন, আমি এই জন্য কাঁদছি ভগবানের কাছে। আপনার বাবা মা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি যে আপনাকে মন প্রাণ থেকে চাইবে সে হলেন ভগবান। আপনি ওনার ভক্তিতে সমর্পিত থাকুন। আমরা সত্যি খুব অন্ধ, মূর্খ, সমস্যায় জর্জরিত। উনি আপনাকে এত ভালোবাসেন, এত সামলান যে আপনি ভাবতেও পারবেন না। আর আপনি যদি 23 বছর তার কাছে সমর্পিত করেন, আমি তো ভয় পাই যে যারা আমার মহামণ্ডলেশ্বর হওয়াতে বিরোধিতা করছে, আমি ভয় পাচ্ছি। আমি ওদের বলছি নিজেদের সিংহাসন বাঁচান, আমার কিছুই নেই সাক্ষ্য ছাড়া, কিন্তু আমি যে শক্তিগুলোর পুজো করি, কি করে জানবো তারা আপনাকে ক্ষমা করবে কি না করবে?